জুলাই মাস, এটা জুলাইয়ের 3 তারিখ। এইরকম সময় অন্তত গত কয়েকটা বছর যদি আমরা দেখি তাহলে দেখব যে তৃণমূলের অন্দরে একটা সাজো সাজো রব পড়ে গিয়েছে। 21শে জুলাই মঞ্চ হবে, সমাবেশ হবে। এখন অবশ্য সেরকম কোনো সাজো সাজো রব তৃণমূলের অন্দরে নেই, কিন্তু মমতা তৃণমূলের অন্দরে অস্বস্তি রয়েছে। তার কারণ এই 21শে জুলাই নিয়ে মমতা অভিষেককে হলফনামা দিতে হবে 4 সপ্তাহের মধ্যে, আদালত বলেছে। কেন? তার কারণ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। যে নির্দেশ দেওয়া হয়েছিল 2018-এ, সেই নির্দেশ অবমাননার অভিযোগ। আরও জানবো সরাসরি, আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো অতনু, এই মামলা করেছিলেন জনস্বার্থ মামলাকারী, যিনি 2018 সালেও মামলা করেছিলেন অক্ষয় সারিণী, এবং তিনি আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন শেষ, অর্থাৎ সরকার থেকে চলে যাওয়ার ঠিক আগে 2025 সালে যে 21শে জুলাই তৃণমূল কংগ্রেস পালন করে ধর্মতলা চত্বরে। সেখানে একাধিক ছবি যেগুলি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল, সেই ছবিতে দেখা যাচ্ছে ওই ভিক্টোরিয়া হাউসের সামনে একদিকে বেন্টিং স্ট্রিট, একদিকে চিত্তরঞ্জন অ্যাভিনিউ, একদিকে জওহরলাল নেহরু রোড সহ যে গুরুত্বপূর্ণ রাস্তা সবগুলি বন্ধ। কিন্তু 2018 সালে কলকাতা হাইকোর্টের কি রায় ছিল, 38টি রাজনৈতিক দলের উদ্দেশ্যে যে রায় ছিল তা হচ্ছে সম্পূর্ণভাবে কোনো রাস্তা বন্ধ করে, কলকাতার গুরুত্বপূর্ণ সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে কোনো রাজনৈতিক মিটিং মিছিল সভা চলবে না। পথচারীদের জন্য কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে এবং ন্যূনতম গাড়ি চলাচলের জন্য জায়গা ফাঁকা রাখতে হবে, তবেই করা যাবে এই ধরনের সভা সমিতি। কিন্তু তৃণমূল কংগ্রেস সেসবের নিয়ম মানেনি বলেই আদালত অবমাননার অভিযোগ হয় এবং তাতে নোটিশ ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট জারি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আজকে সেনের তরফে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং অর্জনাথ তারা এই মামলায় সবার জবাব করে। তারা বলে যে তাদের নলেজে ছিল কিনা বিষয়টা সবার আগে দেখতে হবে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস আদৌ কি জানিত এরকম আছে তাদেরকে অবগত করা হয়েছিল, এই পয়েন্টটি তারা করার চেষ্টা করে। যদিও আদালত সে বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছে, যেহেতু আদালত অবমাননার অভিযোগ হয়েছে এবং মামলাটি প্রাথমিকভাবে গ্রহণ করেছে জনস্বার্থ মামলা আদালত অবমাননার অভিযোগ হিসেবে, এক্ষেত্রে কালীঘাট তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে তাদের বিরুদ্ধে যে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে হলফনামা দিয়ে তাদের জবাব দিতে হবে এবং সেই হলফনামায় তারা দেখানোর এই সুযোগটুকু অন্তত পাবেন যে কেন তারা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও এই ধরনের জমায়েত করলেন রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে। এবং মামলাটি 17 অগস্ট শুনানির জন্য আসছে এবং তার আগে যে হলফনামা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবেন তার সেক্ষেত্রে তাদের হলফনামার মধ্যে কোনো রকম যদি ত্রুটি থাকে সেই ত্রুটিগুলি আদালতের নজরে আনার জন্য জনস্বার্থ মামলাকারীদেরও সুযোগ দিয়েছে আদালত। তারাও তার একটা পাল্টা হলফনামা দেবে 6 সপ্তাহের মধ্যে এবং মামলাটি 17 অগস্ট শুনানির জন্য আসবে। অর্থাৎ মামলাটাকে কিন্তু কলকাতা হাইকোর্ট খারিজ করেনি, মামলাটি গ্রহণ করেছে এবং 2 কন্টেন্ডার তাদেরকে কিন্তু এই মুহূর্তে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট হলফনামা দিয়ে তাদের বক্তব্য আদালত অবমাননার অভিযোগের ভিত্তিতে জানাতে বলল আজ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এই বিষয়ে আমরা কথা বলতে চেয়েছিলাম, আমরা যোগাযোগ করেছিলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে, কিন্তু যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। পাশাপাশি আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি বিধায়ক সজল ঘোষের সঙ্গে। কিন্তু এই যে প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে এই যে সমাবেশ, এবার এই সমাবেশে ইতি, অর্থাৎ কলকাতা পুলিশ 21শে জুলাইয়ের সমাবেশ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে করার অনুমতি দেয়নি। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই।
21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। প্রতি বছর এই দিনে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করে তৃণমূল। পালাবদলের পর 21-এর ছবি বদল, পরাজিত তৃণমূল এখন ভাঙা হাট। আড়াআড়ি ভাবে ভাগ হয়ে গেছে দল। মমতার তৃণমূল বনাম নব তৃণমূল। এবার কোন তৃণমূলকেই ধর্মতলায় রাস্তা আটকে 21শে জুলাই পালনের অনুমতি দিল না কলকাতা পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। এই অঞ্চলে সাধারণত 144 ধারা জারি থাকে। আইপিসি 144, এখন বিএনএসএ 163 ধারা। সেই অর্ডারই এদিন রিনিউ করেছেন সিপি অজয় নন্দা। 2রা জুলাই থেকে 30শে অগস্ট পর্যন্ত 163 ধারা জারি থাকবে মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। 1993-এর 21শে জুলাই সচিত্র ভোটার কার্ডের দাবিতে তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাইটার্স বিল্ডিং অভিযান, গুলি চালায় পুলিশ, মৃত্যু হয় 13 জন কংগ্রেস কর্মীর। 1994 থেকে ধর্মতলায় 21শে জুলাই পালন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1998-এ তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে তৃণমূলই 21শে জুলাই পালন করে। প্রতি বছর এই দিনে ধর্মতলায় সভার আয়োজন করা হয়। মাঝে অবশ্য একবার ব্রিগেডেও 21শে জুলাই হয়েছে। 2011-এ বামকে হারিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর সেবার শহীদ দিবসের মঞ্চে পাগলু ডান্সও দেখেছে রাজ্যবাসী। যদিও পরের বছরই ধর্মতলায় ফেরে তৃণমূলের সমাবেশ। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেবো বলে দেবো। আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। 26-এর ভোটে তৃণমূলের ভরাডুবি, হারতেই টুকরো ঘাসফুল। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নব তৃণমূল। এরপরে 21শে জুলাই নিয়ে দড়ি টানাটানি শুরু হয় দুপক্ষের মধ্যে। কে আসল তৃণমূল, কে ধর্মতলায় 21-এর সভা করবে, দুপক্ষই পৌঁছয় কলকাতা পুলিশের কাছে। নিজেদের আসল তৃণমূল দাবি করে শনিবার ধর্মতলায় 21শে জুলাই পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দেয় নব তৃণমূল। সেদিন বিকেলে একই দাবিতে চিঠি দেয় মমতা তৃণমূলও। পুলিশ অনুমতি দেওয়ার আগেই রবিবার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে নিয়ে মাপজোক করতে দেখা যায় মমতা তৃণমূলের নেতা কুণাল ঘোষ, দোলা সেনদের। দিনের ব্যস্ত সময়ে ট্রাফিকে বাধা দেওয়ার অভিযোগে মামলাও হয় তাদের বিরুদ্ধে। শেষ পর্যন্ত কোনো পক্ষকেই ধর্মতলায় সভার অনুমতি দিল না পুলিশ। ওইখানে অ্যাকচুয়ালি একটা জেনারেল 144 থাকে, মানে কোনো রকম মিছিল মিটিং অ্যালাউড হয় না। তো ওই অর্ডারটা এখন আছে, অর্ডারটা অলরেডি ইন প্রোক্লেমেশন। ওটা আমরা এখন বলতে পারছি না কেন 144 আছে, সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই। ঋতব্রত সন্দীপন গোষ্ঠীর তরফের অবশ্য জানা যাচ্ছে যে তাদের যেখানেই জায়গা দেওয়া হবে তারা সেখানেই 21শে জুলাই সমাবেশ করবেন। এক্ষেত্রে দাঁড়িয়ে ধর্মতলাতেই করতে হবে এমন কোনো সিদ্ধান্ত তারা এখনো পর্যন্ত গ্রহণ করেননি। অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বক্তব্য যে তারা আইন মেনেই চলবে এবং সে কারণেই তারা চিঠি দিয়েছিলেন কলকাতা পুলিশের কাছে যাতে অনুমতি পাওয়া যায়। তবে সেই অনুমতি আসবে না ধরে নিয়ে তারা আগামী দিনে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। ফলে তৃণমূলের যে 21শে জুলাই তা সত্যি ধর্মতলায় ফিরবে কিনা তা নির্ভর করবে আদালতের ওপরেই। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার সেবাশ্রয় নিয়ে তদন্ত শুরু, খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে, অ্যাকশনে নেমে পড়েছে পুলিশ। তার কারণ এই যে সেবাশ্রয়গুলো তৈরি হয়েছে, সেবাশ্রয়ে একটা সেবাশ্রয়, সেখানে চিকিৎসক থাকছে, সেখানে যে ওষুধপত্র থাকছে, সেখানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকছে, অথচ স্বাস্থ্য দপ্তর এসব কিছু জানেই না। এই সেবাশ্রয়ে স্বাস্থ্য দপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি। সেবাশ্রয়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর এবার অ্যাকশন, কি সেই অ্যাকশন জানবো সরাসরি। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেবাশ্রয় নিয়ে এবার অ্যাকশনে নামলো রাজ্য সরকার।
শুধু তাই নয়, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনা জেলায় যে সেবাশ্রয় কর্মসূচি শুরু করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারের সময়, সেই কর্মসূচির ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি, যেমনটাই সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। শুধু তাই না, এটাও জানা যাচ্ছে এই সেবাশ্রয় নিয়ে সেই সময় যে সমস্ত সরকারি আধিকারিকরা সহযোগিতা করেছিলেন বা যারা করেছিলেন, তারা কিন্তু এবার স্ক্যানারে রয়েছেন রাজ্য সরকারের। পুলিশি তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। সূত্র মারফত তেমনটাই খবর। তুমি জানো, ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর পুলিশ জেলা এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলা, এই দুই পুলিশ জেলাতে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে সেবাশ্রয় কর্মসূচিকে কেন্দ্র করে। দুটি অভিযোগ দায়ের হয়েছে, একটি হচ্ছে সেবাশ্রয় কর্মসূচিকে কেন্দ্র করে, আরেকটি হচ্ছে সেবাশ্রয় কর্মসূচি নিয়ে আর্থিক বিষয়কে কেন্দ্র করে। এই দুটি বিষয় নিয়ে অভিযোগ দায়ের হয়েছে। এখনো পর্যন্ত তেমনটাই সূত্র মারফত আমরা জানতে পারছি। পুলিশি তদন্তের রিপোর্ট চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফে। তার কারণ, পুলিশের তদন্তে কোনো গাফিলতি উঠে এসছে নাকি বা কোনো আধিকারিকের নাম উঠে আসছে নাকি, সেটা স্বাস্থ্য দপ্তর জানতে চাইছে বলেই সূত্র মারফত খবর। এবং এটাও জানা যাচ্ছে যে এই যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল দক্ষিণ 24 পরগনা জেলায়, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি। সেক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া জেলায় কোনো সরকারি আধিকারিক স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোকে ব্যবহার করেছিল, এবার নেওয়া হয়নি, অথচ এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হলো। তাহলে কি এর মধ্যে কোনো সরকারি আধিকারিক কেউ কি যুক্ত ছিলেন? দেখো, সেটাই এখন সবথেকে বড় প্রশ্নের জায়গা, এবং সেই কারণেই তোমাকে জানাচ্ছিলাম কয়েকজন সরকারি আধিকারিক ইতিমধ্যেই স্ক্যানারে পড়েছেন রাজ্য সরকারে, তেমনটি আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে বা যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি যে এই যে সেবাশ্রয় কর্মসূচি হয়েছিল, এই সেবাশ্রয় কর্মসূচির জন্য কোনো সরকারি পরিকাঠামো কি ব্যবহার করা হয়েছিল, সেটাও এখন স্বাস্থ্য দপ্তর জানতে চাইছে, এবং সেটাও ইতিমধ্যেই খতিয়ে দেখার প্রক্রিয়াও শুরু হয়েছে। এটা তোমাকে বলতে পারি, সেবাশ্রয় কর্মসূচি নিয়ে রাজ্য সরকার এবার অ্যাকশনে নেমে পড়েছে। সূত্র মারফত আমরা জানতে পারছি অ্যাকশনের শুরুটাই কিন্তু মুখ্যমন্ত্রীর হাত ধরে। সোমরাজ, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি এই সেবাশ্রয় নিয়ে, সেই হুঁশিয়ারির পর এবার অ্যাকশন। কি হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শুনুন। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। ও মডেল তো দেখিয়েছেন বা ফলতাতে, আর নতুন মডেল না দেখানোই ভালো। একের পর এক অভিযোগ এসেছে এই সেবাশ্রয় নিয়ে, একের পর এক অভিযোগ। যেমন অভিজিৎ দাস ববি, বিজেপি নেতা, তিনি একের পর এক বেনিয়মের অভিযোগ করেছেন এই সেবাশ্রয় নিয়ে। কি কি অভিযোগ করেছেন তিনি? যাদের যাদের নাম অভিযোগপত্রে রয়েছে, সেখানে ফলতার জাহাঙ্গীর খানের নাম রয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ করেছেন, বিষ্ণুপুরের টিএমসি বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, এবং 1 নম্বরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। যেভাবে ও মানুষকে ঢপবাজি দিচ্ছে, টুপিবাজি পরিয়েছে এবং জোর করে ফোর্সফুলি ডায়মন্ডবাসীর মানুষদেরকে ওই সেবাশ্রয়ে যেতে বাধ্য করেছে। কেন? ভিড় দেখানোর উদ্দেশ্যে মিডিয়ার সামনে। হাতুড়ে ডাক্তারদের, হোমিওপ্যাথি স্টুডেন্টদের নিয়ে ও এখানে রুগী দেখিয়েছে। তাই আজকে আমি অভিযোগ করে গেলাম। এবং সবচেয়ে বড় কথা, আমাদের একটা মারাত্মক আইন আছে, পিএনডিটি অ্যাক্ট 1994। সেই অ্যাক্ট অনুযায়ী কোনো আল্ট্রাসোনো বা এক্স রে সরকারি অনুমতি বিনা এবং যেখানে সেখানে আপনি স্থানান্তরিত করতে পারবে না। আমরা তার জেল ও জরিমানা হবেই, মাস্ট। আমরা অভিষেক ব্যানার্জি এবং আত্মসহায়ক সুমিত রায় যে অর্গানাইজার ছিল, এবং তার যে আবার আত্মসহায়ক অয়ন ঘোষদস্তিদা, তার নামে করা আছে। এছাড়া যত এখানে অপারেশনাল অ্যাসেট যারা ছিল, অভিষেক ব্যানার্জি, দিলীপ মণ্ডল, নবকুমার বেতাল, জাহাঙ্গীর খান, মেহবুব গায়েন, আপনার সামিম, গৌতম অধিকারী, আর যারা আছে সব। এই যে দেখছেন, এটা হচ্ছে একজন হোমিওপ্যাথি ডাক্তার যে অভিষেকের সঙ্গে রয়েছে। এখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার সহ আমি দিয়ে দিচ্ছি। এই হোমিওপ্যাথি ডাক্তার সেবাশ্রয় রয়েছিল, তার সব ফুটেজ আছে আমাদের কাছে। সেবাশ্রয় 1 এবং 2 দুটো হয়েছিল ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে, নামেই সেবাশ্রয়, আদৌ সেই সেবাশ্রয়ে সেবা মানুষ পেয়েছে কিনা তা তদন্ত করলে অনেক কিছু বেরিয়ে আসবে। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম
5 থেকে 10% ছিল এমবিবিএস পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টালের ডাক্তার, এবং কিছু এমবিবিএস এর স্টুডেন্ট ছিল। যন্ত্রাংশ ম্যাক্সিমাম সিএমওইচ বা এসডিও বা ডিএম অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা সিএমওইচ কে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। সেখানে কি কমিশন থাকতো এদের কারো? অবশ্যই হয়তো তদন্তের বিষয় এটা, যে কারা পাঠাচ্ছে নার্সিংহোমগুলো, প্রাইভেট নার্সিংহোমে কে পাঠাচ্ছে তার সঙ্গে হয়তো সে জড়িয়ে থাকতে পারে। তদন্ত করলে দেখা যাবে যে মানুষের উপকার বেশি হয়নি, হয়তো ক্ষতি অনেক হয়েছে। এই সেবাশ্রয়ের বিরুদ্ধে কি অভিযোগ? মারাত্মক অভিযোগ। এক এক করে যদি বলা যায়, সেবাশ্রয় ক্যাম্পে আল্ট্রাসাউন্ড পোর্টেবল এক্সরে ব্যবহারে বিধি লঙ্ঘন করা হয়েছে। অভিযোগ অযোগ্য ব্যক্তিদের দিয়ে রোগীর চিকিৎসা করানো হয়েছে, প্রেসক্রিপশন দেওয়া হয়েছে। বায়োমেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় গাফিলতির অভিযোগ, সরকারি সম্পদের অপব্যবহারের অভিযোগ, এছাড়া আর্থিক অনিয়ম তো রয়েছে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ। এর আগেও আমরা দেখেছি যে সেবাশ্রয়ের ওষুধ ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাটি খুঁড়ে পাওয়া গেছে ওষুধ, তাতে সেবাশ্রয়ের লেবেল লাগানো রয়েছে, লোগো লাগানো রয়েছে। এই ওষুধের দাম যদি দেখতে হয় তাহলে তা কয়েক কোটি টাকা বলে অভিযোগ উঠছে। মারাত্মক অভিযোগ। চিকিৎসকরাই আবার অভিযোগ করছেন, এই সেবাশ্রয়ে অ্যালোপ্যাথি ডাক্তার না হয়ে কিভাবে চিকিৎসা করাতে পারেন? যতক্ষণ না আমাদের পার্মানেন্ট আমরা রেজিস্ট্রেশন পাচ্ছি, সেটা এমবিবিএস করার পরে এবং মাস্টার ডিগ্রি করার পরে সেটারই আরেকটা অ্যাডিশনাল ডিগ্রির রেজিস্ট্রেশন হয়, যতক্ষণ আমাদের সেই রেজিস্ট্রেশন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল থেকে, ততক্ষণ আমরা কিন্তু বৈধভাবে পশ্চিমবঙ্গের কোথাও বা ভারতবর্ষের কোথাও প্র্যাকটিস করতে পারি না। আয়ুর্বেদের বলুন বা হোমিওপ্যাথির বলুন, তারা কিন্তু এই ব্যাপারে খুব ডিটেল কিছু জানে না, বা মডার্ন মেডিকেল সায়েন্স সম্পর্কে সে সম্পর্কে তাদের কোনো আইডিয়াও থাকে না, এবং তারা সে প্র্যাকটিস করতে পারেও না। আইনতভাবে সেটাও কিন্তু করা অপরাধ। যদি আমাদের মাননীয় সাংসদ এই কাজ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে তিনি একটা অপরাধ করেছেন এবং তার যথাযোগ্য আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আয়ুর্বেদ, হোমিওপ্যাথি ওদেরকে নিয়ে গিয়ে প্রেসক্রিপশন করিয়েছে, এটা তো মানে আমি বলবো এটা ওয়ান কাইন্ড অফ ক্রাইম। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এবং যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন ডক্টর শারদত্ত মুখার্জি স্যার, তার কাছেও আমার অনুরোধ থাকবে এটার একটা সঠিক তদন্ত কমিশন বসানো উচিত, যে কি ধরনের সরকারের টাকা কিভাবে লুট হয়েছে। এবং এটাও আমি বলবো যে বাইপাসের ধারে বা বিভিন্ন জায়গায় যে প্রাইভেট নার্সিংহোমগুলো আছে তারা কিভাবে এর সাথে যুক্ত, তাদেরকেও তদন্তের আওতায় আনা উচিত। এবং ওই টাইম পিরিয়ডে যে সমস্ত পেশেন্ট, অনেক পেশেন্ট চিকিৎসা হয়েছে, তাদের যদি কোনো ভুলভাল চিকিৎসা হয়ে থাকে, এর দায় কিন্তু এই ভাইপো এবং তার সাথে যারা অ্যালাইড ছিল তাদেরকে নিতে হবে এবং তাদেরকে বের করা হবে। শুধু প্রতারণ নয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসকদের সাজানো হতো নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, এন্ডোক্রিনোলজিস্ট বলে। আপনি সেবাশ্রয় প্রকল্পে বসে পিসিপিএনডিটি অ্যাক্ট লঙ্ঘন করে সেখানে ইউএসজি করছেন, এটা হতে পারে না। এক্সরে করছেন, তার এআই রিপোর্ট জেনারেটেড হচ্ছে, প্যাথোলজিস্টের সাইন ছাড়া আপনি রিপোর্ট দিয়ে দিচ্ছেন এবং ইসিজি করে দিচ্ছেন উইদাউট এনি রিপোর্ট। অন্তত এমবিবিএস করার পর 1 বছর রোটেটরি হাউসম্যানশিপ বা ইন্টার্নশিপ শেষ করার পরে আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন নম্বর পাবেন, তবেই আপনি সেখানে প্রেসক্রিপশন করতে পারেন। ছাত্রছাত্রীদের ব্যবহার করা, এমনকি কিছু কিছু ক্ষেত্রে শুনেছি ডাক্তার নন কোনো সিস্টেমের, তারাও ডাক্তার সেজে সেখানে কিন্তু এই ভাওতাবাজির প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেছেন। বিজেপি নেতা অভিজিৎ দাস থানায় যে অভিযোগ করেছেন, সেই অভিযোগের নাম রয়েছে জাহাঙ্গীর খানের, অভিষেকের পিএস সুমিত রায়ের, বিধায়ক দিলীপ মণ্ডলের, কিন্তু এক নম্বরে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কড়া পদক্ষেপ করা হবে, আইনত ব্যবস্থা নেওয়া হবে বলছেন স্বাস্থ্যমন্ত্রীও। ওখানে কোনো ডাক্তার নেই,
ছিল না কোনোদিন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক মিথ্যে কথা বলেন এবং ক্রিমিনাল অ্যাক্ট এটার জন্য ভারতীয় ন্যায় সংহিতার যা যা ধারায় বিচার হওয়া উচিত, বিচার হওয়া দরকার। চিকিৎসক নয় তাকে দিয়ে চিকিৎসা দিয়েছেন। এরা আয়ুষের পড়ুয়া ছিল, কিছু কিছু ওয়ার্ড বয় ছিল, কিছু সাফাই কর্মচারী ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খোলা বাংলা কথায় বলি, ভাই সাবধান, আপনি মিথ্যে কথার চুরি চামারির না কিংবদন্তি হয়ে গেছেন। এরকম বড় চোর আমরা দেখিনি পশ্চিমবঙ্গে। এর কিন্তু মাসুল ওনাকে দিতে হবে। দুবারের তৃণমূল সাংসদ ছিলেন অপরূপা পোদ্দার। পুলিশের গায়ে, কর্তব্যরত পুলিশের গায়ে হাত দেওয়ার জন্য তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল, জাননি। দ্বিতীয়বার তাকে থানায় ডেকে পাঠানো হয়েছে, এবার তিনি গেলেন কালো কোট পরে। তিনি একসময় আইনজীবীও ছিলেন। আইনজীবী নিজে তো আইন ভালো জানেন, তাহলে যে কাজ করলে তা আইনত দণ্ডনীয় গর্হিত কাজ, সে কাজ তিনি করলেন। আর সেই কাজের সাফাই দেওয়ার জন্য আজ আবার আইনজীবীর কোট। রানা আছে আমার সঙ্গে। রানা, আইনজীবীর কালো কোট পরে এক সময় আইনের প্র্যাকটিস করতেন পরবর্তীতে সাংসদ অপরূপা পোদ্দার আজ থানায়। একদমই তাই অতনু। দেখো, আজকে আইনজীবীর কোট পরে ও সঙ্গে একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি ঠিক নির্দেশ করেছে আমার 5 মিনিট আগে শ্রীরামপুর থানাতে আছে। তোমার রীতিমতো পুলিশই কর্ডনের মধ্যে দিয়ে তাকে ঘেরাটোপের মধ্যে সে ঢুকে যায় শ্রীরামপুর থানার ভেতরে। এখন তোমার এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে শ্রীরামপুর থানার আইসি রয়েছে, সঙ্গে রয়েছে এসিপি কমল মাইতি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। সেদিনের ঘটনা মঙ্গলবার দিন, অর্থাৎ যেদিনকে এনআইএ যখন তার স্বামী সাকিব আলীকে যখন নিয়ে যাওয়ার সময় সে পুলিশের সঙ্গে যে ধরনের দুর্ব্যবহার করেছিল, পুলিশকে ধাক্কা দিয়েছিল, পুলিশের সাথে রীতিমতো একটা হটকারিতা পরিস্থিতি তৈরি করেছিল। সেই অনুযায়ী তাকে কিন্তু বুধবারই ছবি আমরা দেখছি। রানা, সঙ্গে থাকো। এই সেই দিন যেদিন এনআইএ অপরূপা পোদ্দারের স্বামীকে গ্রেপ্তার করতে যায় গত মঙ্গলবার। কেননা তার বিরুদ্ধে 2023 সালে রামনবমীর শোভাযাত্রায় অশান্তির অভিযোগ, গাড়ি ভাঙচুরের অভিযোগ, আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ। সেই অভিযোগে যখন তাকে গ্রেপ্তার করতে যায় সে সময় গাড়ির সামনে চলে আসেন অপরূপা পোদ্দার এবং তখনই পুলিশের গায়ে হাত। সেই ঘটনার জন্য তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু সেদিন তিনি যাননি। দেখা গিয়েছিল প্রাক্তন তৃণমূল সাংসদ সেদিন তিনি কলকাতায়। আবার তাকে ডেকে পাঠানো হয়, তারপরে তিনি যান এবং যান কালো কোট পরে। রানা, সঙ্গে একজন আইনজীবী আছেন, নিজের হয়ে আইনি লড়াই কি তিনি লড়বেন? না হলে কালো কোট পরে গিয়েছেন কেন? যদি তাই হয় তাহলে সঙ্গে আবার একজন আইনজীবী কেন? একদমই তাই। দেখো, যেহেতু অপরূপা পোদ্দার একজন আইনজীবী, সেই অনুযায়ী সে যেমন কালো কোট পরে গেছে, পাশাপাশি তার আইনি সুরক্ষার জন্য সে একটা যে আইনজীবীকেও সঙ্গে করে নিয়ে এসেছে। কারণ যেহেতু গতকাল যে পুলিশ তাকে নোটিশ পাঠিয়েছে, জামিন অযোগ্য ধারায় কিন্তু মামলা রুজু করেছে। কারণ এই নিউজ 18 বাংলার যে ছবি আমরা বারবার সম্প্রচার করেছি, সেই ছবি ভিডিও ফুটেজ দেখে কিন্তু পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তাকে ডেকে পাঠিয়েছিল। প্রথমবার তিনি যাননি, দ্বিতীয়বার গেলেন। আজ দেখা গেল কালো কোট পরে নিজের হয়ে আইনি সওয়াল নিজেই করবেন। নিজের আইনি দিকগুলো, নিজের বিরুদ্ধে যে অভিযোগ তার আইনি দিকগুলো নিয়ে কথা তিনি নিজেই বলবেন। দেখা যাক।